রোববারের গপ্পতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজ আমরা শুনব সুবর্ণলতার 16 এবং 17 অধ্যায়। প্লেগ মহামারীর তাণ্ডবে সকলেই শহর কলকাতা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছে অন্যত্র। সুবর্ণলতা যেতে না চাইলেও ভাসুর সুবোধের অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও সে যায় মেজ ননদ সুবালার বাড়ি। সেখানে গিয়ে সুবর্ণ বোঝে আসলেই বড্ড বড় ফাঁকি থেকে যেত তার জীবনে যদি সে সুবালার বাড়ি না আসতো। কিন্তু সুবর্ণর বাড়ির কাণ্ডারি প্রবোধচন্দ্র, সে যে মস্ত একটা ফাপড়ে পড়েছে সেখানে গিয়ে, তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু কি আর করা, তবু ফিরে আসতে হয় তাকে একা। অবশ্য ফন্দি একটা ফাঁদে সে, দেখা যাক সে কি করে। শুরু হচ্ছে সুবর্ণলতার ষষ্ঠদশ পরিচ্ছেদ। পড়ন্ত বেলার রোদ সরতে সরতে দাওয়া থেকে উঠোনে নেমেছে। ফুলেশ্বরীও তার সেলাইয়ের সরঞ্জাম সহ সরতে সরতে দাওয়া থেকে উঠোনে নেমেছেন। এরপর ছাদে উঠবেন। প্রদীপের আলোয় আর চোখ চলে না আজকাল, তাই দিনের আলোর শেষ বিন্দুটির পিছনেও ছুটোছুটি। ছেলে নিষেধ করে, বলে, মা, তুচ্ছ ওই কাঁথা কাঁথা করে চোখের মাথাটা আর খেও না। জীবনভর তো কাঁথায় ফুল তুললে, আর কেন? অমূল্যর মা ফুলেশ্বরী ছেলের এই বকুনিতে হাসেন, বলেন, জীবনভর তো ভাত খাচ্ছি, তবু আবার খায় কেন? তার সঙ্গে এর তুলনা? না মা, না, তুমি এবার ক্ষমা দাও, নইলে শেষ অবধি অন্ধ হয়ে যাবে। ফুলেশ্বরী সতেজে বলেন, অন্ধ অমনি হলেই হলো? ভগবানের লীলা নিয়ে কাজ করছি। সুবর্ণ শুনতে পায়, সুবর্ণ অবাক হয়। সুবর্ণ প্রশ্ন না করে পারে না, প্রশ্ন করে, কিসের কাজ করছেন? সুবালা হেসে ওঠে, জানো না, আর জানবেই বা কোথা থেকে? আমার শাশুড়ির ওই এক বাতিক 12 মাস কাঁথা সেলাই করছেন। কে শোবে, কার দরকার, সেসব চিন্তা নেই, ওই সেলাই। আর তাই কি সোজাসুজি ফুল লতা যে হলো না হলো মিটিয়ে নিলাম, তা নয়। এ একেবারে রীতিমতো ঝঞ্ঝাটের ব্যাপার। পুরাণ উপপুরাণের গল্প নিয়ে ছবি আঁকতে বসেন কাঁথায়। এখন মা যশোদার ননি মন্থন লীলাটি সেলাই করে করে তুলছেন। সে কি? তবে আর বাতিক বলছি কেন, ওই লীলার যাবতীয় খুঁটিনাটি সব বসে বসে শিলোচ্ছেন। যতক্ষণ আকাশের আলো থাকবে ততক্ষণ তাকে কাজে লাগাবেন। আমি বলি তা একরকম ভালো, পাড়ার অন্য গিন্নিদের মতন পরকুচ্ছ না করে বসে বসে কাঁথা শিলন, তা ভালো। সুবর্ণ প্রশ্নের পর প্রশ্ন করে, সুবালার ছেলেমেয়েরা তো বড় হয়ে গেছে, ও কাঁথায় শোবে কে? শোবে কে? ও বাবা, ও কি শোবার কাঁথা? মা যশোদার মূর্তি আঁকা, ও শুধু গায়ে দেবার। গায়ে দেবে সুবালার ভবিষ্যৎকালীন নাতি। ফুলেশ্বরী তো আর থাকবেন না তখন, হাতের কাজটুকু রেখে যাবেন। লোকে সোনা দানা রেখে যায়, ওর তো সেসব নেই। তাই সুবর্ণ ভাবে, কি সুন্দর! বাড়ির গিন্নি বাড়ির সকলের ওপর চোখ ফেলে ফেলে তাদের খুঁত বার করে করে গালমন্দ করে না বেরিয়ে ছুঁচের ওপর চোখ ফেলে সুতোয় আঁকা ছবিটিকে নিখুঁত করছেন বসে বসে। সুবালা কি সৌভাগ্যবতী! সুবর্ণ নিঃশ্বাস ফেলে। সুবর্ণ বলে, সোনা দানার থেকে ঢের দামি। আচ্ছা, ছুঁচে সুতো পরাতে পারেন? ও বাবা, আমার থেকে ভালো 50টা ছুঁচে 50 রকম সুতো পরাচ্ছেন 24 ঘন্টা। নেশা, নেশা, নেশা। নেশা মাত্রেই কি ক্ষতিকর? অপর মানুষের গায়ে ছুঁচ বেঁধাবার প্রবৃত্তির থেকে তো অনেক ভালো নেশা এই কাঁথায় ছুঁচের ফোর তোলা। কি অদ্ভুত নিষ্ঠা,
বিশ্বাস রাখেন দেবতার লীলা আঁকতে বসে চোখ নষ্ট হতে পারে না। ওই কাঁথার ফুল থেকেই মুক্তি মানুষটার। নামটিও তেমনই সুন্দর, ফুলেশ্বরী। সুবালা তার ভাগ্য সম্পর্কে কৃতজ্ঞ কিনা কে জানে, কিন্তু সুবর্ণ যদি ওই ফুলেশ্বরীর বউ হতো। সুবালা আরও বলেছে, কারুর সাথে পাচে নেই, জগৎ আছে কি নেই জ্ঞান নেই, ওই শিল্পকর্ম নিয়েই মশগুল। তবু বলবে না সুবর্ণ, সুবালা কি ভাগ্যবতী? সুবর্ণ আস্তে আস্তে ফুলেশ্বরীর কাছের গোড়ায় গিয়ে বসে। ফুলেশ্বরী ছুঁচে সুতো পরাতে পরাতে বলেন, কে? কলকাতার বৌমা? এসো বসো। ছেলেরা এদিক ওদিক ঘুরছে। আহা, শহুরে বেচারাদের কি কষ্ট। কষ্ট কি মামিমা, সুখ বলুন। এমন খোলামেলা আকাশ বাতাস জীবনে দেখেছে ওরা? আচ্ছা মামিমা, ছেঁড়া কাপড়ের কাঁথা, তাতে এত খেটে কি হয়? এত ফুল কেটে কি হয়? সুবর্ণর কি এ কথা নিজের কথা, না ওই বৃদ্ধার মর্ম কথা আদায় করতে চায় সে? তা মর্ম কথাই বলেন ফুলেশ্বরী। হেসে ফেলে বলেন, ফুল কাটি কি আর ছেঁড়া কাঁথার গায়ে মা? ফুল কাটি মনের গায়ে। জীবন ভোর তো শুধু ধান সেদ্ধ করছি, গোবর কুড়ুচ্ছি, কাঠ কাটছি, জল তুলছি, ভাত রাঁধছি। ভালো কাজের তো কিছুই করলাম না, তবু একটা ভালো কাজ। হঠাৎ গলা নামান ফুলেশ্বরী, বলেন, তোমার কাছে ছেঁড়া পাড় আছে কলকাতার বৌমা? রগ রগে ঝকঝকে পাড়, যাতে সুতো ভালো ওঠে। গলা নামালেও কথাটা সুবালার কানে ওঠে। সুবালা বলে ওঠে, মার যেমন কথা, কদিনের জন্য এসেছে মেজো বউ, ও বুঝি ছেঁড়া কাপড় নিয়ে এসেছে? সহসা সুবর্ণ বলে ওঠে, এনেছি এনেছি মামিমা, এক্ষুনি দিচ্ছি। ফুলেশ্বরী বলে ওঠেন, রাজ রানী হও, হাতের নোয়া বজ্জর হোক। কি পাড় আছে? লাল আছে? লাল কালো দুই আছে। হা হা, আমার সোনার মেয়ে, ওই দুটো রঙের জন্য কাজ আটকে পড়ে আছে। তা হ্যাঁ গা কলকাতার বৌমা, বিলিতি কাপড়ের পাড় নয় তো? তাহলে কিন্তু অম্বিকা আস্ত রাখবে না আমায়। সুবর্ণ একবার ফুলেশ্বরীর মুখের দিকে তাকায়, অবাক হয়, বলে, এই কাপড়, এইসব সুতো সমস্ত দিশি জিনিস? ফুলেশ্বরী মৃদু হাসেন, বলেন, মিছে কথা বলবো কেন, এ কাপড়ও বিলিতি, এর সুতো অর্ধেক বিলিতি। আরম্ভ যখন করেছি তখন দেশি বিলিতির ধুয়ো ওঠেইনি। দেখছো না, আগের সেলাই সব ঝকঝকে, এখনকার সব ম্যারমেরে, মন ওঠে না। কিন্তু কি করব, ছেলেটার মনে কষ্ট পায়, বলে, ওইটুকু চকচকেটাই বড় হলো তোমার? বলে, নেহাত নাকি মা যশোদা একে বসে আছো তাই, নইলে পুড়িয়ে দিতাম। তা স্বদেশি পাড়ের সুতো থাকে যদি। এই যে এক্ষুনি দিচ্ছি। উঠে যায় সুবর্ণ। সুবালা বলে, সাধে বলেছি বাতিক, যাকে পাবে তাকেই বলবেন। ছেঁড়া কাপড়ের পাড় আছে? তুমি ছেঁড়া পাড় কোথায় পাবে বলো তো? পাবো পাবো, এই যে আছে গো। সুবর্ণ তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। ট্রাঙ্ক খুলে আস্ত আস্ত দুখানা শাড়ি বার করে ফ্যাস ফ্যাস করে তার পাড় ছিঁড়ে স্তূপ আকার করতে থাকে। পাড়ের রং একটু ম্যারমেরে, সেটাই রক্ষে। শেষ হলো সুবর্ণলতার ষষ্ঠদশ অধ্যায়। কলকাতার সুশিক্ষিত নাগরিক সমাজের অংশ হয়েও সুবর্ণলতার স্বামী দেওররা যে মুক্তমনার মন্ত্রে স্বাধীনতার দীক্ষায় দীক্ষিত হতে পারেনি, সুবালার শ্বশুরবাড়িতে তা কেবল গ্রহণ করাই হয়েছে তা নয়, জীবনের অংশ হয়ে উঠেছে।
বিপ্লবী দেওরের জন্য সুবালার চিন্তা, সুবালার গর্ব, সুবালার দাদা প্রবোধচন্দ্র না বুঝলেও বোঝে সুবর্ণ, তেমনই বোঝে সুবালার শাশুড়ি। তাই তিনিও স্বদেশী আন্দোলনের শরিক হন। শরিক অবশ্য হন বাড়িতে বসেই, তবু তো হন। মুক্তকেশীর সংসারে যা অকল্পনীয়। শুরু হচ্ছে সুবর্ণলতা সপ্তদশ অধ্যায়। বড় গলায় আশ্বাস দিয়েছিল সুবোধ তার ভাদ্রবউকে, বামুনের ছেলে দুটো ভাত সেদ্ধ করে নিতে পারবো না? কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাহ্মণ সন্তানের গৌরব অক্ষুণ্ণ থাকছে না। জগতের সহজতম এবং ওচাতম কাজ ওই ভাত সেদ্ধটায় 4-4টে জোয়ান পুরুষকে হিমশিম খাইয়ে ছাড়ছে। হয় অতি সেদ্ধ হয়ে পিণ্ডি পাকিয়ে বসে থাকে, ফ্যান ঝরানোর অবস্থা থাকে না, নয়তো অতি সাবধানে প্রায় চালই থেকে যায়, অথবা হয়তো জলের অঙ্কে ঘাটতি ঘটে সহসা সুগন্ধে পাড়া আমোদিত করে তোলে। তাছাড়া ফ্যান ঝাড়াতে আঙুলের ডগায় ছোটখাটো ফোসকা 4 জনেরই হয়েছে। কারণ একজনের অপটুতায় ব্যঙ্গ হাসি হেসে অপরজন হাত লাগাতে এসেছে কিনা। আনুষাঙ্গিক ব্যাপার উনুন ধরানো সোজা কাজ নয়, হয়তো বা তুল্যমূল্য। উনুনের ভিতর দিকে ঘুঁটে পেতে পেতে আগুন জ্বেলে তার ওপর কয়লা ঢেলে দিতে হয়। এই পদ্ধতিটা অবিদিত কারোরই নেই। গেরস্তের ছেলে মা চিরকাল খেটেছে, ওরা আশেপাশে ঘুরেছে, কিন্তু সেই জানা জগতের কাজটা যে হাতে কলমে করতে গিয়ে এমন রহস্যময় হয়ে উঠবে এটা কে জানত। পদ্ধতিমতো কাজ হয়, কিছুক্ষণের মতো বাড়িটা ধূম্রলোকে পরিণত হয়, কিন্তু সেই ধূম্র জাল থেকে মুক্ত হয়েই দেখা যায় ধূমের পেছনে বহ্নি নেই। কেন যে এমনটা হয় সেটা দুর্বোধ্য। ওই একই পদ্ধতিতেই তো আবার জলেও শেষ পর্যন্ত। বার 3-4 ধোঁয়া খেয়ে খেয়ে শেষ অবধি আগুনের দেখা মেলে। কাজ দুটো যে এমন গোলমেলে তা তো কই মনে হতো না কোনোদিন, বরং চোখে একটু ধোঁয়া লাগলেই রাগারাগি করা হয়েছে। এত ধোঁয়া কেন? রান্নাঘরের দরজা বন্ধ করে রাখা হচ্ছে না কেন? মুখরা হরিদাসী বলতো, চুলোয় আগুন দিলে ধোঁয়া হবে না তো কি পুষ্পবৃষ্টি হবে দাদাবাবুরা? আপনারা বৈঠকখানা ঘর থেকে তেরিমেরি করছো, অথচ বৌদিরা ওই ধোঁয়ার মধ্যে বসে কুটনো বাটনা করছে, কই তারা তো কিছু বলছে না। হরিদাসীর এই দুঃসাহসিকতার ওপর মুক্তকেশীর ধমক এসে পড়ত। তুই থাম তো হরিদাসী, কাদের সঙ্গে কাদের তুলনা? বৌদিরা ধোঁয়ায় বসে আছে বলে দাদাবাবুরাও থাকবে তাই? বলি পায়ে মাথায় এক হবে? হরিদাসী মুক্তকেশীকেও ছেড়ে কথা কইত না, বেজার গলায় বলতো, জানি নে মা, কে পা কে মাথা, আর মাথাটাই দামি পাটাই সস্তা, তাই বা কেন? তোমরাই জানো সে কথা। পায়ের ওপরেই তো দাঁড়িয়ে মাথা, আর আমরা তো পায়ের তলা, তবু তো আমাদের নইলে তোমাদের দিন চলে না দেখি। ভগবান সকল মনীষীর শরীর একই বস্তু দিয়ে তৈরি করেছে, সেই কথাই কইছি। তা কইবি বই কি, মেজ বৌদির সাগরেদ যে, রাত দিন তো ওই সব কথার চাষ করছেন মা জননী। বলে থামতেন মুক্তকেশী, কারণ জানেন হরিদাসীর মতন পরিষ্কার কাজ 100-1টা মেলে কি না মেলে। ওকে বেশি চটানো চলবে না। ওখানে চুপ করে এখানে ছেলেদের কাছে এসে অভিযোগ করতেন মুক্তকেশী, দেখছিস তো মাগির চ্যাটাং চ্যাটাং কথা, মেজ বৌমাই এইটি করেছেন। অনবরত ওদের সামনে গাওয়া, গরিবরা কি মানুষ নয়? ছোট লোক কথাটা কারোর গায়ে লেখা থাকে না, ব্যবহারেই ছোট লোক ভদ্রলোক। মাইনে দিয়ে রাখা হয়েছে বলে কি আমরা ওদের মাথা কিনে নিয়েছি? ও কাজ দিচ্ছে, আমরা পয়সা দিচ্ছি, হয়ে গেল শোধবোধ। এতে আর ছোট লোকের মাথা বিগড়বে না। ছেলেরা বলতো, বিদেয় করে দাও মাগিকে, ঝি আর মিলবে না কলকাতা শহরে। মুক্তকেশী ভেতরের রহস্য ব্যক্ত করতেন না, বলতেন না, না অমনটি আর সহজে মিলবে না। বলতেন, যে আসবে লঙ্কা সেই হবে রাক্ষস,
মেজ বৌমা হয়তো আবার তাকে নিয়ে পাঠশালা খুলবে। এই তো শুনি নিত্য বলছে, হরিদাসী তোর ছেলেটাকে এই বয়সে পানের দোকানের কাজে দিয়েছিস কেন? একটু লেখাপড়া শেখাতে হয় না? আমাদের এখানে আনিস না, সন্ধেবেলা ছেলেপুলের কাছে বসে থাকবে, পড়া শুনে শুনেও শিখবে একটু। এ কথা শুনে হেসে উঠেছে ওরা হা হা করে। হরিদাসীর ছেলের লেখাপড়ার ভাবনায় মেজগিন্নির আমাদের ঘুম হচ্ছে না? ভালো ভালো, কি বলবো, ওই মেয়ে লেখাপড়া করলে নির্ঘাত সামলা এটে কাছারি যেত। তবে হরিদাসীর যেরকম বলচাল ফুটছে তাতে ওকে ছাড়িয়ে দেওয়াই দরকার। এর ওপর আবার নাকি স্বদেশী বাবুদের চেলা হচ্ছেন, বিদেয় করো বিদেয় করো। কিন্তু এখন মুক্তকেশীর ছেলেরা কাতর আক্ষেপে বলছে, হরিদাসীটা শুদ্ধ ভাগলো, ওটা থাকলে তো এমন ঝঞ্ঝাটে পড়তে হতো না। প্রকাশই বেশি খাপ্পা, কারণ এটো বাসন মাজার দায়টা পড়েছে সম্পূর্ণ তারই ঘাড়ে। সে ছোট, তারই এটা কর্তব্য। বড়রা তো আর ছোটর এটো সাফ করবে না। আবার সুবোধ যে প্রস্তাবটা করেছিল যে যার নিজ নিজ থালা সাফ করে নেবার, তাতে রাজি হতেও চক্ষু লজ্জায় বাঁধে। অতএব প্রকাশের কষ্ট বেশি। ভাত সেদ্ধ এবং চুলো ধরানোর ব্যাপারে প্রত্যেককে নস্যাৎ করতে এসে নিজে নস্যাৎ হয়েছে। এখন সকলেই একযোগে রান্নাঘরে এসে হুটোপাটি করে। প্রকাশকে আবার উঠোনেও নামতে হয়। ঘর দালান সিঁড়ি সাফ করার প্রশ্ন অবশ্য ওঠে না। মেয়েরা যাওয়া পর্যন্তই ও কাজটা বাদ। হরিদাসী তো আগেই গেছে। এটো থালাটা যে অমোঘ অনিবার্য, তাই চৌবাচ্চার পাড়ের ওপরে থালাটা বসিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা পর্ব সারতে সারতে প্রকাশ খিচিয়ে ওঠে। আমার হাতে যদি সংসারের ভার থাকতো, মাগিকে কেমন করে যেতে দিতাম দেখতে। উনি শুদ্ধ ছুটলেন মড়ক থেকে প্রাণ বাঁচাতে। বড্ড দামি প্রাণ, লোকসান গেলে পৃথিবী একেবারে অন্ধকার হয়ে যাবে। কথাটা সুবোধের কানে যেতে প্রতিবাদ করে উঠল সে। তা পৃথিবীর লোকসান না হোক, তার তো লোকসান রে বাপু। নিজের প্রাণ সকলেরই নিজের কাছে দামি। মড়কের ভয় কে না পালাচ্ছে। হো বাবা, দাদাও যে দেখছি ভাদ্র বউয়ের চেলা হচ্ছে। প্রকাশ হেসে ওঠে। বলি, এই আমরা তো রয়েছি, দিব্যি জলজান্ত বেঁচেও রয়েছি। হরিদাসীর চাইতেও কিছু আর অধম নই আমরা। আহা, তা কেন? আমাদের যে প্রাণের মায়ার থেকে চাকরির মায়া অধিক, ওদের তা নয়। ওরা বলবে আগে তো বাঁচি, তারপর দেখা যাবে কাজ। আচ্ছা দেখে যেন, এলে কিন্তু আমার হাতে ওর শাস্তির ভার দিতে হবে, তা বলে রাখছি। দেখি কেমন করে আবার ও এবারই চৌকার ডিঙোয়। সহসা কথায় ছেদ পড়াতে হয়। একটা বাজ খায় কলা কর্ণ বিদারণ করে চেঁচিয়ে ওঠে, কার চৌকার ডিঙোনো বন্ধর হুকুম হচ্ছে রে? আমি তো এই ডিঙোলাম। আরে যোগুদা নাকি? এরা বেরিয়ে আসে রান্নাঘর থেকে। যোগু সবিস্ময়ে বলে ওঠে, আরে তিনটে মদ্যতে মিলে রান্নাশালে কি করা হচ্ছে? কি আবার করা হবে? প্রবোধ বীরত্বের গলায় বলে, রান্না করা হচ্ছে। রান্না? তোরা আবার রান্না শিখলি কবে রে? যোগু হা হা করে হেসে ওঠে আকাশ ফাটানো গলায়। দেখিনি তো কখনো অন্দরমহলের ধারে কাছে। হ্যাঁ, সে বটে, আমি রেধে রেধে হাত পাকা। স্বর্গাদপি গরিয়সীর অসুখ করলেই তো এই হতবাগার প্রমোশন। ওই ভয়ে জননী আমার রোগ অসুখ লুকিয়ে লুকিয়ে বেড়ান। আমিও তেমনই ঘুঘু। মুখ চোখের বেভাব দেখলেই তেরে আসি। নারী দেখি, জীব দেখি, দিব্যি দিই। শেষ অবধি গাল পাড়তে পারতে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে সই। প্রভাস সকৌতুকে বলে, তা বেশ, রান্নায় ওস্তাদ তো, এখন তো সপাক চলছে। আচ্ছা, একদিন খেয়ে আসা হবে তোমার হাতে। যোগু চোখ কুচকে বলে, কেন এখন সপাক কেন? বলতে নেই ষষ্ঠীর কৃপায় বাছা এখন আছেন ভালো। আছেন অর্থাৎ শ্যামাসুন্দরী এখনো এই মড়কের কলকাতায় বিরাজমান? এরা হইচই করে ওঠে। মামি এখানেই আছেন নাকি? দেশের বাড়ি চলে যাননি? দেশের বাড়িতে? যোগু আর একবার আকাশ ফাটায়।
দেশের জ্ঞাতিদের সঙ্গে যে মায়ের আমার একেবারে গলায় গলায়। বলেছিল একবার মানদা পিসি, আমি যাচ্ছি বড় বউ, যাবি তো চ। আমি সাপ বলে দিলাম, কেন? এই হতভাগা গরিবটাকে মাতৃহীন করতে সাধ? হাতে পেলে শ্যামা সুন্দরীকে জ্যান্ত রাখবে তোমরা? মেরে পুকুর পাড়ে গুজে রাখবে কিনা বিশ্বাস কি? সুবোধ আক্ষেপের গলায় বলে, ইস, তা তো জানি না। ওই মানদা মাসেই মাকে বলেছিল আমি যাচ্ছি, বড় বউকে সঙ্গে নিয়ে যাব, তাই জানি। ইস, এমন জানলে মামিকে তো মায়ের সঙ্গে নবদ্বীপে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। তখন একেবারে ছুটোছুটি হুড়োহুড়ি। যোগু হেসে ওঠে, হ্যাঁ, জমের বাড়িকে ফাঁকি দেবার তালে কত লোক কত শালার বাড়িতেই ঠেলে উঠল। শালার বাড়ি, বোনাইয়ের বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি, গুরু বাড়ি। বলি, জমের বাড়িটা কোন বাড়িটায় নেই বল দেখি? পালিয়ে প্রাণ বাঁচিয়ে জমের হাত হারাবি? সে বেটা পেয়াদা পাঠালে সমুদ্রের তলায় গিয়ে লুকোলেও কি ছাড়ান আছে? তা হলেও এটা তোমার উচিত হয়নি যোগুদা। বিপদ মেয়ে ছেলেকে নিয়েই। প্রভাস বলে, আমার এক মক্কেল নবদ্বীপেই যাচ্ছে কাল, মামিকে বরং তার সঙ্গে। খেপেছিস? যোগু সতেজে বলে, যেখানে মা সেখানে ছা। আমার হচ্ছে এই সাদা বাংলা। দুজনে দুই ঠাই হই আর জমবেটা দুধ পাঠাক। তখন হয় মা বেটি ছেলের হাতের আগুন পাবে না, নয় ছেলে বেটা মরণকালে মায়ের পায়ের ধুলো পাবে না। রক্ষে করো, যোগু শর্মা ও সব গোল মেলে কাণ্ডর মধ্যে নেই। মা আমার মেয়ে ছেলে কি রে, জগৎ জননীর অংশ না? তা বটে। পাগলা জগার কথায় চিরকালই সবাই হাসে, এখনো হাসল। বলল, তা বটে। যোগু এবার এগিয়ে এসে বলে, পাকশালের ভার তাহলে এখন তোদের ঘাড়ে। দেখি তো তিন মদ্যই কি পঞ্চব্যান্নন রেঁধেছিস। দুম দুম করে রান্নাঘরে ঢুকে আসে যোগু, এদের একান্ত অনিচ্ছা সত্ত্বেও। রান্নার পদ যা হচ্ছে কদিন, সে তো কহতব্য নয়। যা কিছু আনাজ তরিতরকারি সবই তো সেই ভাত সেদ্ধর সঙ্গে সঙ্গে, তাতেই তেল নুন কাঁচা লঙ্কা মেখে যা হয়। আজ আবার ভাতের ফ্যান পড়ে রান্নাঘরের এক কিম্ভূত কিমাকার অবস্থা। অন্যদিন তো খানিকটা জল ঢেলে দিয়ে ঘর ধোয়া হয়, আজ যে কি হবে! সারা ঘরেও যেন ভাত ছড়াছড়ি। যোগু এসেই হই হই করে ওঠে, কি ব্যাপার? এ যে একেবারে অন্নর বৃন্দাবন, শ্রীক্ষেত্রের মেলা, এত ভাত ছড়াছড়ি কেন? ও কিছু না, ওই ফ্যানটা ঝরাতে গিয়েই। তা তো দেখছি, যোগু বলে। দৃশ্য দেখেই মালুম হচ্ছে সব। পিসি ঠাকরুনটি যে আমার সভ্য করে ছেলে মানুষ করেছেন। আরে বাবা, অন্ন চিন্তা সর্বত্র। কখন কোথায় কি অবস্থায় পড়তে হয়, সঙ্গে স্ত্রীলোক না গেলে খেতে পাবে না। পাবো না মানে? প্রভাস বীর দর্পে বলে, এই তো আজ 7 দিন ওরা কেউ নেই, খাচ্ছি না দুবেলা। যা খাচ্ছিস তা তো দেখতেই পাচ্ছি। সদ্দিকি আমি আজ তোদের ভালো মন্দ দুটো রেঁধে খাইয়ে যাই, কাল থেকে দুবেলা ও বাড়ি গিয়ে খাবি, বুঝলি? এরা নড়চড় হয় না যেন। এরা অবশ্য দুটো ব্যবস্থার বিরুদ্ধে সমস্বরে প্রবল প্রতিবাদ জানায়। আজ রেঁধে খাওয়ানোর এবং কাল থেকে ও বাড়ি খাওয়া, দুটোর বিরুদ্ধেই। কিন্তু যোগু তো ততক্ষণে উনুনের সামনে গুছিয়ে বসেছে। ভাতের মধ্য থেকে তরি তরকারিগুলো বাছতে বাছতে বলে, এ ভাত তো দেখছি গরুর মুখে ধরে দিতে হবে, মানুষের ভোগ্যও তো হয়নি। আর 4টি চাল বার কর, চড়িয়ে দিই। মাছ টাছ এনেছিস? না আনিসনি? তা না এনেছিস নাই হলো, ভালো। বড়ি আছে? আমসি? শুকনো কুল আছে নিশ্চয়। পিসি তো আমার অগোছালো নয়। ওরা মুখ চাওয়াচাই করে। আছে হয়তো জিনিসগুলো, কিন্তু কোথায় আছে কে জানে। যোগু মেয়েলি ভঙ্গিতে বটিতে আলু ছাড়াতে ছাড়াতে বলে, বুঝতে পেরেছি, জানিস না। যাক, খুঁজে নেব। মাছ আনবি তো আন। যত সব মেয়েলি। প্রভাস হাত ধুয়ে এদিকে সরে এসে বলে, বসেছে দেখো যেন একটা গিন্নি। মেয়েলি বেটা ছেলে আমার 2 চক্ষের বিষ।
সুবোধ বলে, বাজারে মাছই বা কোথা? মেছুনি জেলেনিরা আছে, সব ভেগেছে। তোমাদের বাজারে পাচ্ছ নাকি? আমাদের আমাদের কুজেছে কে? মাছ কি আমাদের লাগে? সে কি, তুমি খাও না? দূর, কবে ওপার চুকিয়ে দিয়েছি। সুবোধ অবাক গলায় বলে, কেন? তোমার তো আর বৈষ্ণব মন্তর নয়, শাক্ত মন্তর, তবে মাছ খেতে বাধা? বাধা? যোগু আগ্রহ ভরে বলে, বাধা কিসের? দুই মায়ে পয়ে থাকি, অত ঝামেলায় দরকার কি? মায়ের ঘাড়েই তো দুহেসেলের ভার পড়বে। তাই বলে তুমি মাছ খাবে না? তুমিটার উপর জোর দেয় সুবোধ। যোগু চালের থেকে ধান বাঁচতে বাঁচতে বলে, তা আমি বেটাই বা কি এত তালেবর? এত বিধবা হবিষ্যি করছে। শোনো কথা, সাদে আর তোমায় পাগল বলি যোগুদা, কিসের সঙ্গে কিসের তুলনা? যোগু জুত করে হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়ে সরে এসে উদাত্ত উত্তর দেয়, কিসের সঙ্গে কিসের মানে? মানুষের সঙ্গে মানুষের তুলনায় করছি। মেয়ে ছেলেরা চিরজন্ম হবিষ্যির ওপর থাকতে পারে, ব্যাটা ছেলেরা থাকতে পারে না? বলতে চাস ব্যাটা ছেলেগুলো মেয়ে ছেলের অধম? কোনো বিষয়ে খাটো হতে রাজি নই, বুঝলি? নে সর দেখি, দেখি পিসির কোথায় কি আছে। মাছ না আনিস, বয়ে গেল। দেখবি এমন পোস্ত চচ্চড়ি বানাবো, খেয়ে যে বয়সে আছিস সেই বয়সেই থাকবি। কই শিলপাটাটা কই? খুঁজে পেতে শিলটা এনে পেতে তাকের ওপরকার শিশি কৌটো হাড়ি মালসা উটকোতে থাকে যোগু। পিসি ফিরে এসে তো আর এসব নেবে না, আগা গোড়া ধোবে মাজবে। ছুত নাড়তে বাধা কি? মেয়েলি কাজে যে মেয়েদের থেকে এক তিলও খাটো নয় যোগু, তার প্রমাণ দেয়। এই 7 দিন পর ওরা আজ রান্নার গন্ধ পায় এবং ঠিক মতো শব্দও। রূপও দেখা যাচ্ছে। রসাস্বাদটার জন্যে রসনা উৎকণ্ঠিত। রেধে বেড়ে হাত ধুয়ে কোচায় মুছতে মুছতে দৃঢ় আদেশ দেয় যোগু, ব্যাস কাল থেকে খবরদার আর হাড়ি নামাবি না, এখানে চলে যাবি। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও সুবোধ বলে ওঠে, তাই কি হয়? 4-4টে মানুষ মামির ঘাড়ে চাপা। ঘাড়ে চাপা মানে? রাধেই দুটো বেশি করে রাঁধবে, এই তো। কেন, মা কি আমার গতর করে? প্যান প্যান করিস নে বাবা। হ্যাঁ, মামার বাড়ির আদর জুটবে এ আশা দেব না। ডাল চচ্চড়ি ভাত দুটো খাবি, ব্যাস। ডাল চচ্চড়ি? হায়, ডাল চচ্চড়ি ভাতই যে এদের কাছে এখন কি পরম পদার্থ, তা যোগু কি বুঝবে? চচ্চড়ি নামটা কানে আসা মাত্রই তো রোমাঞ্চ হয়ে গেছে। কোন বস্তুর যে কতটা মূল্য তা বোধ করি তার অভাব না হলে বোঝা যায় না। এখন যেন মনে হচ্ছে ভাত সেদ্ধ করা আর ডাল চচ্চড়ি রাঁধাটা একেবারে তুচ্ছ নয়। মনে হচ্ছে মেয়ে মানুষহীন বাড়ি শ্মশান তুল্যই বটে। আজকের খাওয়াটা মন্দ হলো না। কাল থেকে বাড়া ভাতের আশ্বাস। মনটা ভালো হবার কথা, কিন্তু প্রবোধের মনের মধ্যে পাগলা যোগুর কথাগুলো যেন বিদ ছিল। যোগু দাদা আবার মানুষ, যোগু দাদার কথা আবার কথা, এই তো চিরদিনের মনোভাব। কিন্তু আজ যেন মনে হচ্ছে লোকটা যা বলে খুব ভুল বলে না। কোন বাড়িতে জমের বাড়ি নেই? জমের পেয়াদার হাত এড়িয়ে যাবে কোথায় মানুষ? নিয়তির ওপর কথা নেই, রাখে কেষ্ট মারে কে। প্রত্যেকটি কথাই হীরের টুকরোর মতো দামি। যতক্ষণ খুন্তি নেড়েছে ততক্ষণ বক বক করেছে, কিন্তু কথাগুলো বলেছে মূল্যবান। বলছিল, আমার পিসির খুঁড়ে গড় করি। তোর যাবার কি দরকার ছিল শুনি? তোর যাবার কি দরকার ছিল? এখনো মৃত্যু ভয়, মরে যাবি ড্যাং ড্যাং করে 4 ছেলের কাঁধে চড়ে কাশী মিত্তিরের ঘাটে চলে যাবি, চুকে গেল।
যতদিন না মরিস ছেলেদের ভাত জল কর, তা নয়। ঠিক ঠিক বলেছে যোগুদা, মার যাওয়া উচিত হয়নি। মা অনায়াসে থাকতে পারত, আর মা থাকলে অনায়াসে একটা বউকেও রাখা যেত। বলাই যেত, যাদের বাপের বাড়ি মাসি পিসির বাড়ি আছে তারা যাক, যার সেসব নেই সে থাকবে। উপায় কি? রাখে কেষ্ট, মারে কে? হায়, যোগুদা যদি তখন একবার বেড়াতে আসতো, মাকে জ্ঞান দিত। বিপদের কথা কি বলা যায়? এই যে পুকুরের দেশে রেখে এলো প্রবোধ ছেলেপুলুকে, তাতে বিপদ হতে পারে না? যুক্তি ক্রমশই ভারী হতে থাকে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছায় সামনের রবিবারেই গিয়ে নিয়ে আসবে। আর এই তো বেশ দিব্যি ঠান্ডা, বলহরি কদাচিৎ শোনা যাচ্ছে। তবে তবে কেন প্রাণ পাখিকে খাঁচার বাইরে বার করে বেড়াল কুকুরের মুখে রেখে আসা? ভগবান জানেন ইত্যবসরেই থাবা বসিয়েছে কিনা। মেয়ে মানুষটির তো বুদ্ধি শুদ্ধির বালায় নেই, স্বদেশী শুনে গলেছেন। নির্ঘাত এতদিনে দিব্যি মাখামাখি চলছে নিশ্চয়। তা নইলে চিঠি দিল না একটা, অথচ নিজ মুখে বলেছিল। চিঠি দিলে রাগটাগ করবে না তো? হ্যাঁ, প্রবোধের ফেরার সময় সেই কাট কাট ভাবটা বদলে গিয়েছিল যেন সুবর্ণলতার। অনেক দিন আগের মতো নরম আর হাসি খুশি দেখেছিল। নিচু হয়ে নমস্কার করে পায়ের ধুলো নিয়ে হেসে বলেছিল, হঠাৎ যদি মরে টরে যায় মাপ চেয়ে রেখে নিলাম। প্রবোধের কি ইচ্ছে হচ্ছিল সেই বনবাদারের মধ্যে ওই সুবর্ণলতাকে ফেলে রেখে চলে আসে, কিন্তু উপায় কি? না না, ফিরিয়ে নিয়ে চলে যায়। বললে পাগল বলবে না লোকে? তাছাড়া বন ভগ্নিপতির পক্ষে রীতিমতো অপমানও সেটা। অতএব প্রাণ রেখে দেহটা নিয়ে চলে আসা। ইচ্ছে হচ্ছিল একবার সাপটে ধরে আদর করে নেয়, কিন্তু ছেলেগুলো আশেপাশে ঘুরছে, তাই চোখে দীনতা ফুটিয়েই মনোভাব প্রকাশ। চিঠি দিলে রাগ করব? তা কি জানি, তোমাদের বাড়িতে ও রেওয়াজ আছে কিনা। বিয়ে হয়ে স্তক তোমাদের গলাতেই তো পড়ে আছি, চিঠি লেখা কাকে বলে জানিই না। এইবার জানো, বলে চলে এসেছিল প্রবোধ, ফিরে ফিরে তাকাতে তাকাতে। ঠিক যে অবিশ্বাসিনী হবে সে ভয় অবশ্য নেই, কিন্তু স্বভাবটায় যে পুরুষ ঘেঁষা। যেখানে বরপুরুষ সেখানেই চোখ কান খাড়া। আবার বলে কিনা, কান পেতে শুনি নতুন কথা কিছু বলছে কিনা। বলে না, সই গঙ্গা জল পাতাবার শখ আমার নেই। কার সঙ্গে পাতাবো? কারোর সঙ্গে মনই মেলে না। রাত দিন আর ওই মেয়েলি গল্প শুনতে ইচ্ছে করে না। তাহলেই বোঝো, মেয়ে মানুষ, তোমার মেয়েলি গল্পে অরুচি, কারো সঙ্গে তোমার মন মেলে না। তবে আর কি, একটা বেটা ছেলে খুঁজেই তবে মনের মানুষ পাতাও, বলেছিল প্রবোধ, কতকটা রাগে কতকটা ব্যঙ্গে। সই পাতানোর একটা ঢেউ এসেছিল তখন। সই গঙ্গাজল বাদেও নতুন নতুন সব আঙ্গিকে। সেজ বউ তার বাপের বাড়ির দিকের কার সঙ্গে ল্যাভেন্ডার পাতিয়ে এলো। ছোট বউ এখানেই পাশের বাড়ির বউয়ের সঙ্গে পাতালো গোলাপ পাতা। বিরাজ তার জায়ের বোনের সঙ্গে পাতিয়ে নিল বেলফুল। এমনকি মুক্তকেশী পর্যন্ত এই বুড়ো বয়সে মকর সংক্রান্তিতে সাগরে গিয়ে দুটো গিন্নির সঙ্গে সাগর আর মকর পাতিয়ে এলেন। বিধবার পাতাপাতিতে তো খরচ বেশি নেই। মাছ নয়, মিষ্টি নয়, পান সুপুরি নয়, শাড়ি নয়, শুধু 5খানা বাতাসা আর কাঁচা সুপুরি হাতে নিয়ে সূর্য সাক্ষী করে চিরবন্ধনের প্রতিজ্ঞা। সধবাদের খরচ বেশি, তবে সধবারা সাধ্যমতো করেছে। শাড়ি, সিঁদুর, মিষ্টি, পান। কিন্তু সুবর্ণ কারুর সঙ্গে কিছু পাতালো না। হেসে বলল, বন্ধুত্ব যদি হয় কারো সঙ্গে এমনিই হবে, পুজো পাঠ করে না করলে হবে না।
ওতে আমার রুচি নেই। ওরা আড়ালে বলেছিল, তা নয়, কাউকে তুমি যোগ্যী মনে করো না তাই। সুবর্ণর বড় রাগে ব্যঙ্গে বলল, তবে আর কি, মেয়ে মানুষে যখন রুচি নেই তখন একটা ব্যাটা ছেলে খুঁজে মনের মানুষ পাতাও। সুবর্ণর চোখে কৌতুক ঝিলিক দিয়ে উঠেছিল। সুবর্ণ মাথা দুলিয়ে প্রবোধের মাথা ঘুরিয়ে দেওয়া একটা ভঙ্গি করে বলেছিল, তা বলেছ মন্দ নয়, তেমন যদি কাউকে পাই, বন্দে মাতরম পাতায়। বন্দে মাতরম? এতদিন পরে হঠাৎ সেই কথাটা মনে পড়ে গায়ে গাটা দিয়ে উঠল প্রবোধের। ঘটে যায়নি তো সেই ঘটনা? পাতানো হয়ে যায়নি তো? কে বলতে পারে মনের মানুষ জুটে বসে আছে কিনা? না, রবিবার পর্যন্ত অপেক্ষা করার হেতু নেই। কাল পরশুই চলে যাওয়া যাক। কাল হবে না, বৃহস্পতিবার, পরশুই। আর দ্বিধা নয়। সুবর্ণ সেই কৌতুকের ভঙ্গিটা মনে পড়ে গেল। সে ভঙ্গি যেন ভুলেই গেছে সুবর্ণ। অথচ কি হাসি খুশি ছিল আগে, সেই ছোটবেলায়। মাঝে মাঝে ক্ষেপ্ত বটে, কিন্তু স্বভাবটা কৌতুক প্রিয়ই তো ছিল। এবং অত হাসি খুশি, অত রঙ্গরস দেখলে বিরক্তই ধরত প্রবোধের। মাঝে মাঝে তো রাগে মাথায় রক্ত আগুন হয়ে উঠত। তার জন্যে শাসনও করেছে কত। সেই একবার প্রকাশের ফুলশয্যায় আড়ি পাতা নিয়ে শাসনের মাত্রাটা বড় বেশি হয়ে গিয়েছিল সেদিন। তার রাগটা যে প্রবোধের বেশি, সে তো প্রবোধ অস্বীকার করে না। মাপও তো চায় তারপর, কিন্তু কার্যক্ষেত্রে সামলাতে পারে না নিজেকে। বিশেষ করে ওকে পুরুষদের কাছাকাছি দেখলেই। বিরাজের ছোট দেওরটা বুঝি প্রকাশের বন্ধু, সেটাও ছুটেছিল সোহাগের মেজ বৌদিদির সঙ্গে। আর করেও ছিল তেমনই কাণ্ড। রান্নাঘরের ছাতের আলসে ডিঙিয়ে কার্নিশ বেয়ে ঘুরে চলে গিয়েছিল ফুলশয্যার ঘরের জানালায়। তার সঙ্গে সেই ছোড়া একটু ঠেলাঠেলি হলেই স্রেফ নিচের গলিতে। আর সেই দৃশ্য চোখে পড়ে গেল ঠিক প্রবোধেরই। কোথা থেকে? না, পাশের বাড়ির ছাদ থেকে, যাদের ছাতে হোগলা দিয়ে লোকজন খাওয়ানো হয়েছে। অবশেষে প্রবোধ তদারক করছিল বাসনপত্র কিছু পড়ে আছে কিনা। হঠাৎ গায়ে কাঁটা দিয়ে উঠল। ওটা কি ব্যাপার? ওরা কে ওখানে? সুবর্ণ? আরও পরবর্তী ঘটনাটা একটু শোচনীয়ই। প্রহারটা বড় বেশি হয়ে গিয়েছিল। এতদিন পরে সেই কথাটা মনে পড়ে মনটা কেমন টনটনিয়ে উঠল প্রবোধচন্দ্রের। অতটা না করলেও হতো। ছোড়াটা তো সেই বোকা হাবা গদায় গোফি বেরিয়েছিল, পুরুষ নামের অযোগ্য। আর তা নইলে প্রকাশটার বন্ধু হয়? আশ্চর্য, ওই হাবাটাকে মানুষ বলে মান্য দিত সুবর্ণ। সুবর্ণর মুখের হাসি তো প্রবোধের চিরকাম্য, কিন্তু ঘরের বাইরে কোথাও সেই হাসি দেখলেই যেন মাথায় রক্ত চড়ে যায়। যায় যায় কথা কইতেও হয়তো কখনো হেসে উঠল। অমনি মনটা বেজার হয়ে গেল প্রবোধের। আমার এ রোগটা সারাতে হবে, মনে মনে ঠিক করে প্রবোধ। সুবর্ণর স্বভাবটা হয়তো ওতেই ক্রমশ এত কাঠ হয়ে যাচ্ছে, নইলে এমন তো ছিল না। চোখের আড়ালে থাকায় সুবর্ণর দোষগুলো নিষ্প্রভ আর গুণগুলো উজ্জ্বল হয়ে ওঠে। মনে পড়ে সুবর্ণর মনে আপন পর নেই। সুবর্ণ যদি সাবান কাচে তো বাড়ি শুদ্ধ সবাইয়ের বিছানার ওয়ার খুলে এনে ফর্সা করে। সুবর্ণ যদি জুতো সাফ করে তো সকলের জুতোই কালি লাগাতে বসে। ছেলেরা একটা জিনিসের বায়না করলে বাড়ির সব কটা ছেলে মেয়েকে নিয়ে তবে নিজের ছেলেকে দেয়। এসব সদ্গুণ বই কি। কার্যকালে প্রবোধ আদেও এগুলোকে সদ্গুণ বলে না, বরং বাড়াবাড়ি বলেই অভিহিত করে। কিন্তু এখন বোধ করি হঠাৎ নিজের মধ্যেই সদ্গুণের উদয় হওয়ায় সুবর্ণর ওই গুণগুলোকে সদ্গুণ বলে মনে হচ্ছে তার। পিয়ন এ বাড়িতে দৈবাত আসে, সুরাজ চিঠি দেয় মাঝে মাঝে, এইটাই প্রধান। আর সবই কালে কস্মিনের ব্যাপার।
তথাপি পাড়ায় তার আসার একটা টাইম আছে। সেই টাইমে দাঁড়িয়ে থাকে প্রবোধ রাস্তায়। কিন্তু কোথায়? সুবর্ণ সেই মুক্তোর মতো সাজানো অক্ষরে লেখা ঠিকানার চিঠি কোথায়? তার উপর ভয়ানক কষ্ট হলো। বুকে হাতুড়ির ঘা পড়ল প্রকাশের নামে একখামের চিঠি আসা দেখে। আঁকা বাঁকা অপটু অক্ষর, বাড়ির মালিকের নামে লিখেছে কেয়ার অফ সুবোধচন্দ্র মুখোপাধ্যায়। তবু চিঠি তো বউয়ের চিঠি। প্রকাশের এ ভাগ্য হলো, অথচ প্রবোধের হলো না। যার বউ রাত দিন খাতায় গান তুলছে, ছেলেদের হাতের লেখা মক্স করাচ্ছে। হাতের লেখা দেখলে কে বলবে মেয়ে মানুষের লেখা? ছোট ভাই, ভাবতে লজ্জা, তবু বুকের মধ্যে ঈর্ষার জ্বালা অনুভব করে প্রবোধ। প্রকাশের চিঠিটা যে তার হাতেই এসে পড়ল। ছোট ভাইকে তো আর হাতে হাতে দেওয়া যায় না। ওর ঘরে রেখে এসে ডেকে বলে দিল, ওরে পেকা, তোর নামে বোধহয় একটা চিঠি এসেছে। মামির কাছে খাচ্ছে কাল থেকে, কাজ নেই কিছু। কাজেই শূন্য প্রাণ আরো শূন্য লাগে। তাসের আড্ডাও এই হুজুগে ছত্রভঙ্গ হয়ে গেছে, জমছে না তেমন। ঘরে বউ না থাকলে কোনো কিছুতেই জুত হয় না, কারুরই না। তাকে দেখি বা না দেখি, তবু থাকুক, এটাই হচ্ছে কথা। প্রবোধ সংকল্পে দৃঢ় হয়, কালই যাব, বিনা খবরেই যাবে। গিয়ে বলবে চিঠিপত্র নেই, এদিকে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে। এখানে এখানে বলবার কথাও ঠিক করে ফেলেছে। বলবে মামির ঘাড়ে আর কতদিন খাওয়া যায়, ওদিকে বোনাই বাড়িতেই বা কতদিন স্ত্রী পুত্র রাখা যায়। কিন্তু কি দেখবে গিয়ে? আনন্দ আর আতঙ্ক, এই দুয়ের তাড়নায় ছট ফুটিয়ে বেড়ায় প্রবোধ। শেষ হলো সুবর্ণলতার সপ্তদশ অধ্যায়। মুক্তকেশীর বীরপুরুষ ছেলেরা আর কোথাও বীরত্ব দেখাতে সফল হলেও রান্নাঘরের ওচা কাজগুলোতে পারল না, যা পারল যোগু দাদা। তবু মুক্তকেশীর সন্তানরাই বীর, আর শ্যামা সুন্দরীর সন্তান পাগল, এই আখ্যায় সমাজ দেবে। এতে আর আশ্চর্যের কি আছে? কারণ সমাজে যে প্রবোধ, প্রভাস, প্রকাশদেরই দাপট। যাই হোক, প্রবোধচন্দ্র যে বিনা নোটিশেই বোনাই বাড়ি গিয়ে হাজির হবেন, তার কারণ কি তা তো শ্রোতাদের অবগতই, তাই ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কিন্তু সেখানে গিয়ে কি করবে প্রবোধচন্দ্র? কি দেখবে? তাহলে কি আরও একটি খণ্ড প্রলয় ঘটতে চলেছে সুবর্ণর জীবনের ইতিহাসে? সে কাহিনী নিয়ে ফিরছি আগামী রবিবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্প শুনে মনের খোরাক জোগান। নমস্কার।